৬,২০০ ফুট উচ্চতায় পাহাড়ের কোলে সবুজের ঢালে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে নিয়ে এক অদ্ভুত সুন্দর পাহাড়ি গ্রাম ঝান্ডি। আজকের গল্পে শোনাবো কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কম বাজেটে কিভাবে এই গ্রামে পৌঁছেছি, 1 ডিগ্রি টেম্পারেচারে 24টা ঘন্টা কিভাবে ব্যতীত করেছি, সাইট সিনের বাহানায় কোন কোন ভিউ উপভোগ করেছি, 60 সেকেন্ডের রিল বানানোর যুগে টোটাল ইনফরমেশন বিশ্লেষণ দিতে গিয়ে ভিডিওটাও অনেকটাই লম্বা করে ফেলেছি। তবে বোর হবেন না এটা নিশ্চিত, কারণ আমিও হইনি। আজকের এই ভিডিওতে আমি যেটা অনুভব করেছি সেটাই মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদের শেয়ার করেছি। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। ওই যে কোথা আছে একটা উঠলো ভাই তো কটক যাই। আজকে কটক যাচ্ছি না, আজকে যাচ্ছি কালিম্পং, সেটা কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে। আজকে জার্নিটা আমি শুরু করছি 2025 সালের একদম জানুয়ারি মাসের শেষের দিকে। কিন্তু জার্নিটা আপনাদের জন্য সারা বছরের জন্য একদম সেম হতে চলেছে। শুধু যদি পার্থক্য থেকে যায় তাহলে হচ্ছে ঠান্ডা গরমের পার্থক্য, কিন্তু বাকি যে জার্নি প্লাস ইনফরমেশান সব কিছুই সেম হতে চলেছে। শীতের সিজনের এই 4টে মাস এমন একটা সময়, এমন কোনো বাঙালি নেই যাদের মন হচ্ছে ঘুরু ঘুরু করে না। আর এই সময়টায় বেশিরভাগ মানুষের উত্তরবঙ্গের দার্জিলিং, সিকিম, গ্যাংটক, কালিম্পং এই জায়গাগুলো না প্রচণ্ডভাবে টানে। এই হচ্ছে শিয়ালদহ স্টেশন, দেখুন বাইরে চলে আসছি। আর এখন এই সময় প্রচণ্ড মারাত্মক লেভেলের ভিড় দেখতে পাচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন কুম্ভমেলা চলছে যেহেতু, সেই জন্য এখন প্রত্যেকটা স্টেশনেই ভিড় মারাত্মক। স্টেশনে ঢুকেই বাম দিকে রয়েছে টিকিটের কাউন্টার। এখন গুটি গুটি পায়ে ওই দিকে এগোচ্ছি, দেখি টিকিটটা কেটে নিই সবার আগে। স্টেশনে ইউটিএস মেশিনের যে অনলাইন সিস্টেমটা হয়ে গিয়ে খুব ভালো হয়েছে। লাইন সবসময় প্রায় এখন খালি থাকে, আগেকার দিনের মতো এখন কিন্তু আর চাপ লক্ষ্য করা যায় না কাউন্টারের সামনে। তো টিকিট কেটে নিয়েছি, এটা দেখছেন, এটা হচ্ছে দার্জিলিং মেলের টিকিট। একটা জেনারেল টিকিট কেটেছি আমি, বলে দিলাম 195 টাকা নিচ্ছে একজনের। দার্জিলিং মেল ছেড়ে যায় শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু মাঝের মধ্যে প্ল্যাটফর্ম চেঞ্জও করে। তো আজকে দেখি কোন প্ল্যাটফর্মে দেয় ট্রেনটা। এই যে দেখুন, একটা 12 নম্বর প্ল্যাটফর্ম, বিছানা কম্বল সব পেতে সব শুয়ে রয়েছে এখানে। আর এই ট্রেনটা এখন যে দাঁড়িয়ে আছে এটা শিয়ালদা থেকে সরসা হাটে বাজার এক্সপ্রেস 12 নম্বরে এখন দিয়েছে। এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে দেবে দার্জিলিং মেল। আর দার্জিলিং মেলের সময় রয়েছে শিয়ালদহ স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 10:15 আমি বেশ হাতে 1.5 ঘন্টার মতো সময় নিয়েই প্রবেশ করেছি, কারণ জানি না জেনারেলে কতটা ভিড় হবে। আগে থেকে যদি লাইনে দাঁড়াতে হয় সিট পাওয়ার জন্য, সেই জন্য একটু আগে থেকে আসলাম। এখন এর ঘড়িতে বাজলো 9:43। এখন দিয়ে দিয়েছে শিয়ালদা হলদিবাড়ি 12343 দার্জিলিং মেল। ট্রেন ছাড়তে মোটামুটি আর ওই 15 মিনিটের মতো সময় বাকি আছে। এখনও ট্রেনের গেট খোলা হয়নি, না দেখালেও চলতো, কিন্তু ভাবলাম একবার দেখিয়ে দিই। বিশাল লম্বা লাইন, দার্জিলিং মেলে এত লম্বা লাইন আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। মোটামুটি সিট পেয়ে গেছি, কিন্তু নিচে পাইনি, নিচে সব ফুল। ওপরের সিট আছে এখানে, এখানে ব্যাগ রেখে দিয়েছি আপাতত, এখানে গিয়ে বসবো। আর ট্রেন এখন ছেড়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:15 একদম অন টাইমে ছেড়েছি, একটু লেট করেনি। তাড়াহুড়ো করে যখন উঠেছিলাম ট্রেনে কিছু খাবার নিইনি, খাবার নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, ভালোই হয়েছে। এখন বর্ধমান জাংশনে এসে দাঁড়িয়েছি, এখানে ঝালমুড়ি থেকে আমি চা নিয়েছি, আর রাতে পুরি সবজি নিয়েছি 30 টাকা করে প্লেট। এই খাবার খেয়ে আজকে রাতে কাটিয়ে দেবো, তারপর একদম সকালে কালকে এনজেপিতে নামবো 8:05। ফাইনালি 573 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন পৌঁছে গেলাম এনজেপি স্টেশনের 1A প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা এখন বাইরে বেরোবো, আর এখান থেকে যাওয়ার মাধ্যমটা কিন্তু আজকে একটু আলাদা রকম হতে চলেছে, সেটা চলুন আপনাদেরকে দেখাবো। এই এনজেপি স্টেশনে আমি যতবার আসছি না, প্রত্যেকবার স্টেশনটাকে যেন নতুন নতুন লাগছে। তো জীবনের সব থেকে হচ্ছে চরম লেভেলের সত্যি যেটা, সেটা হচ্ছে মৃত্যু। তো মরার আগে ভাবছি ভারতবর্ষটা যতটা পারবো একটু চোখে দেখার একটু অনুভূতিটা নেব। আজকের যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা একদম অফবিট জায়গা। একটা ঝান্ডি বলে একটা জায়গা আছে, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ব্লক হচ্ছে গরুবাথান। আজকে আমি আছি আর আমার সঙ্গে ট্রিপে আছে এ হচ্ছে অমিত দা। তো দুজন মিলে আমরা যেহেতু যাচ্ছি, রিজার্ভে যদি করি না 4 চাকা, তাহলে ভাড়া অনেকটা বেশি পড়ে যায়। তো সেই জন্য আজকে আমরা একটু প্ল্যানিংটা চেঞ্জ করে দিলাম। ভাবলাম এখান থেকে আজকে 2 চাকা নিয়ে আমরা হচ্ছে রওনা হব। এমনিতে সিকিম, দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে শেয়ারিংয়ে এবং প্রাইভেটে যাওয়ার জন্য অপশন আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় শেয়ারিংয়ে যাওয়া যায় না, এখান থেকে গাড়ি রিজার্ভ করতে হয়, আর যার মূল্যটা অনেকটা বেশি পড়ে যায়। তো আমরা এখানে বাইক বুক করে নিয়েছি, বাড়ি থেকে করে নিয়েছিলাম এখানে আসার আগে। চলুন আপনাদের লোকেশনটা দেখাবো, কোন জায়গা থেকে আমরা বাইক নিচ্ছি। অনেকেই আছেন উত্তরবঙ্গে ঘুরতে এসে বাইকে করে ট্রিপ করা পছন্দ করেন। এখন ঘড়ি কাটা বলছে 9:04। আমরা এনজেপি স্টেশনে বাইরে ওই যেখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ড থেকে বাইরে বেরিয়েছি। টোটো তো এখান থেকে 40 টাকা করে নিচ্ছে। আমরা এখন যাচ্ছি সোজা হচ্ছে ইস্টার্ন বাইপাস 80 ঘর মোড়। আর এখান থেকে রিজার্ভে গেলে কত নিচ্ছ দাদা? 150 টাকা। 150 টাকা রিজার্ভে।
মাত্র 20 মিনিট সময় লাগলো। টোটো থেকে এই জায়গাতে নেমে পড়ছি, দেখতে পাচ্ছেন এইরকম একটা রাস্তা আছে, আর রাস্তার পাশে এখানে দেখুন, এখানে বাইক রেন্টের এখানে একটা পোস্টার লাগানো আছে। এই জায়গা দিয়ে এই রাস্তা একদম সামনে। টোটোতে করে আমার এখানে আসতে একদমই ঝামেলা হয়নি। আমি খালি বললাম যে এই জায়গায় আমি নামবো, আমাকে সাথে সাথে বললো গাড়ি রেন্টে নেবে, মানে বাইক। আমি বললাম হ্যাঁ, বললো বাইকওয়ালা ভাইয়া? আমি বললাম হ্যাঁ। তো মোবাইলের গুগল ম্যাপ খুলে দেখার প্রয়োজন হয়নি, একদম সামনে পৌঁছে দিয়েছে, রোড থেকে একদমই পাশে। এই যে ওপরে দেখছেন, এইটা হচ্ছে বাইক বেলে ভাইয়া, এই দেখুন উপর লেখা রয়েছে। আর এই হচ্ছে শোরুম। আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপ আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, খুঁজতে কোনো অসুবিধা হবে না। শিলিগুড়িতে এত জায়গা থাকতে এখানে এসেছি, তার কারণ এই বাইকওয়ালা ভাইয়া হচ্ছে শিলিগুড়ির মধ্যে সবথেকে বড় বাইক রেন্টাল সার্ভিস। এখান থেকে দেখতে পাচ্ছেন কত বাইক আছে, এখান থেকে অনেক অপশান আছে, প্রায় 25+ বাইকের অপশন পেয়ে যাবেন এখানে, আর 100+ ভেহিকেল পেয়ে যাবেন এখানে। বুকিংয়ের যে প্রসেস, বাইকওয়ালা ভাইয়া নামে প্লে স্টোরে কিন্তু একটা অ্যাপও আছে, ওখান থেকে অ্যাপ ডাউনলোড করেও এখানে বুকিং করা যায়, কিংবা এখানে কল করে বুকিং করতে পারবেন। সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে কোন বাইকের কত কী রেন্ট হালকা ফুলকা একটু জেনে নিই, সব বলা হয়তো সম্ভব হবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর বাইক বুক করার জন্য কী কী জিনিস জরুরি সেটা আমি যেগুলো পাঠিয়েছিলাম, না আমি ফোন করে বুক করেছি, সেগুলো আপনাদের বলে দিই। ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, আধার কার্ড, ফটো একটা, মানে পাসপোর্ট সাইজ যে কোনো ফটো, এমার্জেন্সি যে কোনো একটা ফোন নাম্বার লাগবে, আর তার সাথে মেল আইডি একটা লাগবে। আচ্ছা দাদা, যারা এখান থেকে বাইক বুক করতে চাইবে, তো তাদের জন্য তাদের সুবিধার্থে কিছু বাইকের মডেল এবং প্রাইসিং যদি বলে দেন খুব ভালো হয়। বিলকুল দাদা। তো বাইক ওয়ালে ভাইয়া, তো প্রথমত সবাইকে স্বাগত। তো আমি যদি শর্ট করে বলে দিই, তাহলে স্কুটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এন্টক আছে, বগম্যান আছে, গ্রাজিয়া আছে, রেজার আছে, অ্যাক্সেস আছে, অ্যাক্টিভাও আছে। সবগুলো 125 সিসির ভেহিকেল, আর পাহাড়ে ভালো চলে। তো কোন মানে আপনি যদি অ্যাক্সেস দেখছেন তাহলে মাইলেজের জন্য তো অনেক কিছু এগুলো সব মডেল আছে, এর থেকে আপনি ডেফিনেটলি চুজ করতে পারেন। আপনি যদি দেখছেন, যদি বাইকের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তো স্ট্যান্ডার্ডের মধ্যে যদি আপনি দেখছেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এখান থেকে এনএস পালসার, রাইডার, আপাচি 160 RTR 4B, তারপরে আপাচি 200 RTR 4B, অ্যাভেঞ্জার 160, অ্যাভেঞ্জার 220, এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জের মধ্যে। আর প্রিমিয়াম যে সেগমেন্টটা বললাম তার মধ্যে যদি আপনি দেখছেন রয়্যাল এনফিল্ডের সব মডেল, যেরকম কি আপনার হান্টার, মিটিওর, ক্লাসিক, সিগন্যাল, থান্ডারবার্ড, রিবন, হিমালয়ান, এগুলো সব কিছু। আর তাছাড়া এক্সপালস, কেটিএম, জাভা, এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে ছোট্ট করে শুধু রেঞ্জটা বলে দিই, দাদা এমনিও প্রাইস লিস্টটা শো করে দিবেন স্ক্রিনতে। কিন্তু আপনি যদি স্কুটি দেখছেন তাহলে প্রথমে আগের আমরা একটা প্রাইসটা বেশি ছিল, এখন আমরা একটু কম করে দিয়েছি। যে কোনো স্কুটি 125 সিসির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে শুধু 680 রুপিসে, 680 টাকা। খেয়াল রাখবেন এটা 24 ঘন্টার জন্য প্রাইস। আর যদি আপনি বাইক নিচ্ছেন তাহলে 900 থেকে শুরু হয়ে 1100, 1150 অব্দি আছে আপনার স্ট্যান্ডার্ড বাইকের প্রাইসটা। আর প্রিমিয়াম বাইকের সেগমেন্টটা আপনার আছে 1200 থেকে 1500 অব্দি। তো এটা হচ্ছে আপনার বাইকের কালেকশন অ্যান্ড প্রাইসিং। আর এখান থেকে বাইক নিয়ে যাওয়া পারে, রাস্তায় যদি কোনো প্রবলেম হয় তার জন্য সার্ভিসিংয়ের কি ব্যবস্থা আছে? দাদা 2-3টা জিনিস আমি কুইকলি বলে দিচ্ছি। তো প্রথম হচ্ছে যে আপনি নিজেও কালেকশনসগুলো দেখিয়েছেন, এগুলো সব হচ্ছে নতুন বাইকের কন্ডিশন, 22, 23, 24 মডেল, 25 মডেল আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে মেনটেন্যান্স যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের নিজস্ব মেকানিক টিম থাকে এইখানেই। আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ইনহাউস মেকানিক টিম। তো গাড়ি যাবার আগে আর আসার পর প্রথমে ইন্সপেকশন হবে, তারপরে ভালোভাবে চেক হবে, তারপরে যাই গাড়ি আমরা বেসিক্যালি রেন্টের জন্য প্রোভাইড করি। আর তারপরেও যদি মেকানিক্যাল জিনিস বলা যায় না কখন কি রাস্তায় হবে, কারণ অনেক ফ্যাক্টরস থাকে, রোড চালানোর উপর, কন্ডিশনসের উপর, ওয়েদার কন্ডিশন, এমনি অনেক কিছু থাকে। ইনকেস যদি কিছু ব্রেকডাউনের সমস্যা ফেস করলেন, বাইকওয়ালা ভাইয়া সবসময় আপনাকে ফোনতে, হোয়াটসঅ্যাপতে সাপোর্ট দিবে, আপনাকে গাইড করবে যে আশেপাশে কোনো গ্যারেজ যদি আছে আপনি নিয়ে যান। আমাদের নিজস্ব 200+ গ্যারেজের সঙ্গে কন্ট্যাক্টস আছে, তো আপনাকে ফোন নম্বর বা যোগাযোগ করা দেওয়া হবে। যদি ইন্টারনালি কিছু খরচা লাগে তাহলে ওগুলো সব আমরা পে করে দিই। আর বাইরের থেকে যদি কিছু ড্যামেজেস হয় ওটা তো আপনি জানেন, আপনি ভিডিও করে নিয়ে যাবেন যাবার আগে, যদি কিছু হয়তো আপনারা দেখবেন। আর যদি ইনকেস ওরকম জায়গাও আপনি ফেসে যান যে ওখানে কিছু নেই, আপনি গ্যারেজও পাচ্ছেন না, আপনি হেল্পলেস, ওখানে কোনো কিছু নেই, তো আপনি ফোন করেন, বাইকওয়ালা ভাইয়া আপনাকে এখান থেকে একটা ব্যাকআপ ভেহিকেল পাঠিয়ে দিবে বা মেকানিককে পাঠিয়ে দিবে, যে গিয়ে আপনার গাড়িটাকে রিপেয়ার করে আপনাকে দিয়ে দিবে। কিন্তু শুধু আপনাকে ওইটুকু টাইম দিতে লাগবে, কারণ এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিক্যাল। আমরা ফ্রিতে যেগুলো প্রোভাইড করি ওইটা হচ্ছে প্রত্যেক গাড়ির সঙ্গে 2টা হেলমেট, তার সঙ্গে আপনি যদি লগেজ নিয়ে আসেন তো বাঁধার জন্য যা কিছু রস্সি বঞ্জি করে লাগে ওগুলো প্রোভাইড করা হয়। আপনাকে একটা হেয়ার ক্যাপ দেওয়া হচ্ছে, কারণ আপনি জানেন যে একটা হেলমেট সবাই পরে, তো একটা হাইজেনিকের ইস্যু থাকে, তো হেয়ার ক্যাপটা একটা দিলে ওটা পরে তারপরে আপনি হেলমেট পরবেন, ওটাও ফ্রি অফ কস্ট দেওয়া হয়। একটা ফার্স্ট এড কিট দেওয়া হচ্ছে, সাপোজ যদি ভগবান না করে যদি আপনার কোনো কিছু ইনসিডেন্ট হয় তো ওটার জন্য টুলকিট বক্স একটা পুরোপুরি ডকুমেন্টের কিট, তো এগুলো সব আপনাকে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট। আর তার ছাড়া আপনি এখান থেকে কিন্তু সব গিয়ার সহ পেয়ে যাচ্ছেন। আপনি বলুন নি গার্ড বলুন, এলবো গার্ড বলুন, গ্লাভস বলুন, জ্যাকেট বলুন, এগুলো সব হচ্ছে পাওয়া যাচ্ছে। তার ছাড়া আপনি এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে ইনফ্লেটার, যদি রাস্তায় কোনো মাঝখানে যদি আপনার গাড়ি পাংচার হয়ে যায় বা যদি লিক হয়ে যায় তো আপনি একটু মানে হাওয়া দিয়ে গ্যারেজ অবধি তো
পর্যন্ত পৌঁছতে পারবেন। আর ক্যামেরাও যদি রেন্টে চাইছেন ওগুলো পেয়ে যাচ্ছেন। তো এগুলো সব হচ্ছে আপনার জন্য। ক্যামেরা কোন ক্যামেরা দিচ্ছেন? গোপ্রো? গোপ্রো। আগে জানলে আমি নিয়ে আসতাম না। আচ্ছা, গোপ্রো মাউন্ট করার জন্য যেগুলো সব লাগে সেগুলো কি প্রোভাইড করছেন? একদম, হেলমেট মাউন্টও থাকে। আপনি গোপ্রো চান যদি নিতে পারেন, আপনি যদি শুধু মোবাইল, আপনার ভালো মোবাইল, আজকাল তো সব মোবাইলে হয়ে গেছে। আর গোপ্রো চার্জটা যদি একটু বলে দেন সব থেকে ভালো হয় দর্শকদের জন্য। ওটার চার্জেস দাদা 400 টাকা পার ডে আছে, 400 রুপিস পার ডে। আপনি যত দিনের ট্যুর করবেন ওইরকম হিসাবে চার্জ হবে। আর হেলমেট মাউন্ট আছে 50 টাকা মাত্র। কিন্তু এগুলো সব এগেন লিমিটেড স্টক থাকে। আর এতগুলো ভেহিকেল মানে আপনি বুঝতে পারছেন যে সবসময় অ্যাভেলেবিলিটি থাকে না। তো যারা দেখছেন প্লিজ আগের থেকে প্রি বুকিং করে এগুলো সব মানে বুক করে নেবেন। তো আপনার জন্য ওইটাই থাকবে। না হলে কি হয়, আপনি আসবেন কিন্তু আপনি পাবেন না। আর এখানে এসে কিন্তু আপনারা হেলমেট চুজ করে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। এটা আরেকটা ভালো অপশন। এই যে বাইকওয়ালা ভাইয়া আছে তাদেরও দুটো ব্রাঞ্চ আছে, একটা এই শিলিগুড়িতে এই জায়গায় আছে, আর একটা আছে দার্জিলিংয়ে। আপনারা দার্জিলিং ঘুরতে গেলে সেখান থেকেও কিন্তু এরকম বাইকের অপশন পেয়ে যাবেন ঘুরতে যাওয়ার জন্য। যারা দেখছে তাদের জন্য কোনো অফার আছে কি এখানে? তো এই সময় যেগুলো চলছে আমি শর্ট করে বলে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে দাদার চ্যানেল মাধ্যমে যারা দেখে আসছেন, তো দাদাকে আমি একটা কুপন কোড দিয়ে দিচ্ছি। ও কুপন যদি আপনি অ্যাপ্লাই করবেন তাহলে দাদার চ্যানেল মাধ্যমে যারা দেখছেন 10% ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের উপরে। স্টুডেন্ট যদি আপনারা, তাহলে 100 রুপিস ক্যাশব্যাক আপনাকে দেওয়া হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আর প্রি বুকিং করতে লাগে এর জন্য। আপনি যদি ডাইরেক্টলি আসবেন কিন্তু পাবেন না। আর যদি আপনারা লেডিস আর আপনার যদি নিজের নামে যদি ডিএল থাকে, তো আপনাকে পুরোপুরি গিয়ার যেগুলো আমি বলে দিয়েছি যে 50 টাকা করে রেন্ট, ওগুলো কিন্তু ফ্রি হয়ে যায়। না 10% না 15%, টোটালি 20% ডিসকাউন্ট আপনি যদি শুধু 45 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ। আর আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনি যদি মিনিমাম 4টা গাড়ি বুকিং করেন, তাহলে একটা স্কুটি বাইকওয়ালা ভাই আপনাকে ফ্রি দিবে। ওটা একদিন হোক বা 7 দিন হোক বা 15 দিন হোক, পুরো ট্রিপের জন্য একটা স্কুটি আপনাকে ফ্রি দেওয়া হয় শুধু 4টা বুকিং করলে, 4টা ভেহিকেল। আর আপনাকে ফ্যামিলি হতে লাগে। আপনি যদি বার্থডের দিন যদি বাইকওয়ালা ভাইয়ের থেকে নিচ্ছেন, বাইকওয়ালা ভাই আপনাকে 40% ডিসকাউন্ট দেয়। মানে আপনার এই স্পেশাল ডেটাকে আরো একটু স্পেশাল বানানোর। তো 40% শিলিগুড়ি জুড়ে কেউ দেয় না। না দাদা, তাছাড়া আপনি যদি 7 দিনের মিনিমাম যদি বুকিং করেন, একদিন ফ্রি দেওয়া হচ্ছে। তো বাইকওয়ালা ভাইয়াকে আপনি শুধু 6 দিনের পেমেন্ট করবেন, আর আপনি গাড়িটাকে পুরো 7 দিনের জন্য ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া আমাদের লয়্যালটি কার্ড সবসময় থাকে, লোকাল পাস আর ক্লাব মেম্বারশিপ। তো এগুলো সব কার্ড আপনি এখান থেকে ফার্স্ট টাইম যদি আসছেন তাহলে আপনাকে দেওয়া হচ্ছে ফ্রিতে। এই কার্ডের বেনিফিটও আছে, ওগুলো সব ডিটেইলি বলা লম্বা হয়ে যাবে। তো যারা আসছেন তো ড্রপ করবেন গাড়ি, আপনাকে ও কার্ড দেওয়া হবে। নেক্সট টাইম যখন আপনি ভিজিট করবেন 10% থেকে 50%, তারপরে পুরোপুরি ফ্রি রাইডও ও কার্ড নিলে আপনাকে সুবিধা হয়ে যায়। এতগুলো অফার বললাম, কনফিউশন হওয়ার চান্সেস থাকে। তো যারা দেখছেন সব টার্মস এন্ড কন্ডিশনস ভিতরে থাকে, একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবেন, বা আমাদের ওয়েবসাইটে এগুলো ডিটেলে মেনশন আছে। তো একবার দেখে নিয়ে তারপরে আপনি এসব অফারগুলোকে ক্লেম করে নেবেন। ভিডিওটা লম্বা করার একটু কারণ আছে, কারণ অনেক কিছু জানার আছে। যারা এখান থেকে বাইক নেবেন, বাইকের সুবিধে অসুবিধে অনেক কিছু আছে যেগুলো এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আজকে আমরা নিচ্ছি পালসার 220। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল। এই মডেলের প্রাইস আমাদের কাছ থেকে নিচ্ছে 1100 টাকা করে। বাইক নেওয়ার ক্রাইটেরিয়া কমপ্লিট করে শীঘ্রই রওনা হই আজকে আমার গন্তব্য ছান্ডির পথে। নিজের পেটের খিদে মেটানোর আগে বাইক স্টার্টিংয়ে 1.5 কিলোমিটারের মধ্যে এক পেট্রোল পাম্প থেকে 500 টাকার পেট্রোল প্রথমে বাইকের পেটে দিই। বাইক রেন্টে নিয়ে ঘোরার একটা বিশেষত্ব রয়েছে। প্রথমত নিজের মতো করে ঘোরা যায়, দ্বিতীয়ত একসাথে দুজন ট্রিপ করলে যাওয়া আসার খরচটাও অনেক কমে যায়। শিলিগুড়িতে এখন পেট্রোলের দাম 104 টাকা 71 পয়সা লিটার। শিলিগুড়ি থেকে ঝান্ডির ডিস্টেন্স অ্যাপ্রক্স 78 থেকে 80 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে গুগল ম্যাপে দেখলে 2.5 ঘন্টা দেখায়, কিন্তু ঝান্ডি পৌঁছানোর শেষ পর্যায়ে পাহাড়ি গ্রাম এবং অতিরিক্ত ঢালু রাস্তার জন্য পৌঁছতে সময় লেগে যায় প্রায় 3.5 ঘন্টা। এই ইনফরমেশন জেনে নিয়েছিলাম আমাদের আগে থেকে বুক করে রাখা কাঞ্চনজঙ্ঘার সবুজের কোলে লুকিয়ে থাকা আমাদের হোমস্টের অনারের কাছ থেকে। আজকে আমাদের রুট ম্যাপ বলছে সেবকের ব্রিজ হয়ে ভায়া বাগড়াকোট, ওদলাবাড়ি, গরুবাথান টি স্টার হয়ে পৌঁছতে হবে ঝান্ডিতে। প্রথমে ইস্টার্ন বাইপাস ছেড়ে সেবকের রোড ধরলাম। কিছুক্ষণের মধ্যেই বেঙ্গল সাফারির মধ্যে দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে চললাম। সুন্দর রাস্তার দুপাশের এলিফ্যান্ট জোনের প্রকৃতির সাথে এগোতে গিয়ে প্রথমে চোখে পড়ল পাহাড়ের প্রথম ভিউ পয়েন্ট। উফ, এই দৃশ্য আমার কাছে উল্লাসে পাগল করার মতো। কিছু কিছু জায়গায় বাইক রেন্টে দেয়, সেখানে কেমন হয়, আপনাকে বাইক ভাড়া দিচ্ছে। যেমন আজকে আমি নিয়ে যাচ্ছি, কালকে বাইকটা ধরুন আমি ফেরত দেবো, ইনি নিচ্ছেন 24 ঘন্টায় 1100 টাকা। অন্যান্য জায়গায় কি হয়, হয়তো 900 টাকায় কিংবা 1000 টাকায় বাইক দিয়ে দেবে, কিন্তু যখন পরের দিন বাইকটা এখানে দিতে আসবেন না, তখন 2 দিনের চার্জ কেটে নেবে। তো এই ধরনের স্ক্যাম হতে কিন্তু খুবই সাবধান। শিলিগুড়ি যেমন ভালো, তেমনি কিছু খারাপও আছে যদি এখানে কিছু না জেনে থাকেন। রাস্তার প্রত্যেক টার্নিংয়ে রূপ বদলাচ্ছে এই মায়া
মায়াবী মুহূর্ত। কিছু দূর অগ্রসর হতে দেখা মিলল অজগরের মতো পাহাড়গুলোকে পেঁচিয়ে বয়ে যাওয়া সেই তিস্তা নদী। আজকের জার্নিতে এই মায়াবী জলস্রোতকে সঙ্গে নিয়ে বেশ কিছুটা সময় পাড়ি দেব, কিন্তু তার আগে সেবকের রেলওয়ে স্টেশন পার করে সেবক ব্রিজের আগে সেবকেশ্বরী কালী মন্দিরে মায়ের দর্শন অবশ্যই জরুরি। কাজেই বাইক দাঁড় করালাম। সময়ের অভাবে কালী মায়ের সাথে বাবা ভোলানাথের মন্দিরে দর্শন এবং প্রণাম মন্দিরের নিচ থেকে সারলাম। তারপর আবার কয়েকটা টার্নিং নিয়ে গিয়ে দাঁড়ালাম সেবকের সব থেকে উঁচু পাগল করা তিস্তা নদীর সেই ব্রিজের ওপর। এখন যে জায়গাটা এসে দাঁড়ালাম এইটাই সেবকের সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, অনেকে বলে সেবক ব্রিজ। এই ব্রিজ থেকে তিস্তা নদীর ভিউটা দেখুন। নিচে এই যে নদী বয়ে গেছে, এই নদীর নাম তিস্তা নদী। চারিদিকে পুরো পাহাড়ি পাহাড়। আর এই তিস্তা নদীতে নাকি শুনেছি নাকি রিভার রাফটিং হয়। কোথায় হয় এক্স্যাক্টলি সেই লোকেশনটা আমি জানি না। এই সেবক ব্রিজ জুড়ে আমার একটা পুরনো স্মৃতি রয়েছে অনেক দিনের। আমি যখন প্রথম যখন বিয়ে করেছিলাম তো তখন এখানে ঘুরতে আসছিলাম, বাসে করে আসছিলাম, শিলিগুড়ি আসছিলাম। শিলিগুড়ি থেকে হঠাৎ করে ইচ্ছে জাগলো যে সেবকের এই করোনেশন ব্রিজটা দেখবো, তার সাথে যে এখানে যে কালী মন্দির আছে এখানে মন্দিরে পুজো দেবো। তো ভাগ্যে সেটা হয়ে ওঠেনি, কারণ এখানে আসতে আমার সন্ধে হয়ে গিয়েছিল। আর যেহেতু বাসে করে আসছিলাম এখানে দাঁড়িয়েছিল জাস্ট 5 মিনিট, নেমেছি সাথে সাথে আবার উঠে পড়েছি। এখানে উচ্চতা কিন্তু প্রচণ্ড। ওখানে নিচে দেখুন 3টে মানুষ আছে, একটা নৌকো আছে, একদম ক্ষুদ্র, একদম পিঁপড়ের মতো লাগছে, এত উচ্চতা এই ব্রিজের। সত্যি কথা বলছি, বাইকে করে এই পাহাড়ের ট্রিপে, বিশেষ করে উত্তরবঙ্গ যদি হয়, খুব একটা ভালো অপশন। আজকে বাইক নিয়ে এসেছি বলে আমরা এখানে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আর এই যে রোডটা দেখছেন এটা চলে গেছে একদম বীরপাড়া হয়ে একদম ফালাকাটা। আর এই রোড ধরেই আমরা এখন যাচ্ছি। এই রোড দিয়ে আমরা প্রথমে যাব গরুবাথান হয়ে আমরা টি ফরেস্টের মধ্যে দিয়ে পৌঁছবো ঝান্ডিতে। পাশে দেখছেন এটা হচ্ছে তিস্তা নদী। আর এইদিকে সেবকের স্টেশন আছে, সেবক রেলওয়ে স্টেশন। দূরে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আর আমরা আসছি ওই দিক থেকে, ওই যে ওপরে বাসগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, বাস লরিগুলো। এখানে দাঁড়ানোর কারণ এখানে এখন সুন্দর সুন্দর কয়েকটা আমরা ফুটেজ নেব। এখানেই তিস্তা নদীর সাথে শেষ আলাপ। এখান থেকে তিস্তা এই রোড থেকে বিচ্ছিন্ন হয়ে চুমুকডাঙ্গি, লালটন বস্তি হয়ে চলে গেছে গাজলডোবার দিকে। কাজেই তিস্তাকে বিদায় জানালাম। এবার রাস্তা ধরলাম মংপং ফরেস্টের। আবারও সেই এলিফ্যান্ট পারাপার জোন, ফরেস্টের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ। তবে এইবারের রাস্তার ধরনটা কিছুটা পাল্টেছে। পাহাড়ি রাস্তা ছেড়ে এখন কিছুটা সমতলে। মাঝের মধ্যে রাস্তার দুই পাশে সারি সারি চায়ের বাগান সমেত ডুয়ার্সের এই জায়গাগুলো শহরের কোলাহলের অশান্ত মনকে অন্য এক শান্তির জগতে হারিয়ে দিচ্ছে। কোথায় কোথায় এলেন বাড়ি, ওয়াসাবাড়ি এবং লিস ব্রিজ পার করে পৌঁছে যাই বাগরাকোটে। পাশে একটা টি স্টেট আছে, এখানে আমরা দাঁড়ালাম। জায়গার নাম হচ্ছে বাগরাকোট। এখানে দুপুরে লাঞ্চ আমরা করব। ঘড়িতে এখন বেজে গেছে বেশ ভালোই, 1:36 বেজে গেছে এখন। এখানে একটা ধাবা আছে এরকম দেখতে পাচ্ছেন। এই যে বাগরাকোট মিনা মোড় লেখা আছে, পাশ দিয়ে রয়েছে ট্রেনের লাইন। একটু আগে ট্রেন একটা গেছে দেখলাম, দারুণ লোকেশন। দুপুরের ভুড়ি বসটা কিছু করে নিই এখানে, তারপর এখান থেকে আবার বেরোতে হবে আমাদের ডেস্টিনেশনের দিকে। এখানে দাঁড়ানোর আরেকটা কারণ, পাশে আছে চায়ের বাগান। তো আমাদের খাবার গরম হচ্ছে, সেই জন্য ভাবলাম একবার চা গাছটাকে দেখে আসি সামনে থেকে। এই যে দেখছেন এটা চায়ের বাগান। চায়ের পাতাগুলো কিছুটা এইরকম। আসলে এর যে নরম যে পাতাগুলো না, যেগুলো একদম ডোগায় থাকে, সেগুলোই তুলে অনেক রকম প্রসেসিং হয়। আর ভালো যে চা, সেটা কিন্তু আমরা কলকাতার মানুষ কেউ পাই না। ভালো ভালো চাগুলো অনেক দামে, এগুলো বাইরের দেশে বিক্রি হয়ে যায়। আমরা যেগুলো খাই ওগুলো একদম পুরো পাতি। আমরা হোমস্টেতে যাওয়ার আগে এত কিছু খাবার এখানে খেয়ে যাচ্ছি। ফুলকপি, এটা উত্তরবঙ্গের শাক, এটা হচ্ছে স্যালাড, চাটনি, ডাল, সরু সরু চালের ভাত, এ হচ্ছে মাংসের বাটি। আত্মা তৃপ্ত হয়ে গেয়া, খানা বহুত আচ্ছা বানাতে হবে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। ট্রেন লাইন, ট্রেন যাচ্ছে, পাশেই হচ্ছে চায়ের বাগান। বাগরাকোটে খাওয়া দাওয়া করতে করতে এখানে দাদাকে একটা জিজ্ঞেস করলাম, এই যে শিলিগুড়িতে একটা নতুন যে একটা পুল তৈরি হয়েছে না, লুপ পুল, খুব ট্রেন্ডিং, এখন ভাইরাল চলছে। সেই পুলটা কিন্তু এখান থেকে একদম সামনে। আমি এখান থেকে চেক করছি ম্যাপে, মাত্র 4 মিনিট দেখাচ্ছে। এই যে দেখছেন বাম দিকের এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে একদম লুপ পুলের দিকে। বাগরাকোটের মিনামোড়ের বাম দিকে টার্নিং নিয়ে প্রথমে পার করলাম একটা রেল গেট। সারি সারি দুই ধারে চায়ের বাগানের মাঝে রাস্তা দিয়ে কিছুটা অগ্রসর হয়ে এক চৌরাস্তা থেকে টার্ন নিলাম ডান দিকের এবড়ো খেবড়ো পাথুরে ফরেস্টের রাস্তার দিকে। এর সামনে এখানে আর্মির গাড়ি যাচ্ছে, এটা খুব সম্ভবত মিলিটারি ক্যাম্প হবে। থ্যাংক ইউ। বাগরাকোট থেকে এই লুপপুলের দূরত্ব 4 কিলোমিটার। এই পুল পশ্চিমবঙ্গকে কানেক্ট করেছে সিকিমের সাথে।
এতদিন শিলিগুড়ি থেকে সেবক হয়ে 10 নম্বর জাতীয় সড়ক ছিল সিকিম পর্যন্ত যাওয়া আসার লাইফ লাইন, কিন্তু প্রত্যেক বছর বর্ষায় তিস্তার ভাঙনের ফলে সে রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। তাই সরকারের নতুন উদ্যোগে 2018 সাল থেকে 10 নম্বর রাজ্য সড়কের এই বিকল্প রাস্তা এই লুপুল নির্মাণের কাজ চলে। এই রাস্তা ভারতবর্ষকে যুক্ত করেছে একদম চীন সীমান্তে নাথুলা পর্যন্ত। যাই হোক, সে কাহিনী অনেক লম্বা। এখন আমরা লুপুল ভিজিট করে আবার বাগরাকোট রেলগেট পার করে মিনামোড়ে ফিরে রওনা হই আজকের সেই অজানা গল্পের পথে। রাস্তার ধারে চায়ের গ্লাসে চুমুক দিয়ে এনার্জি নিয়ে আবার ওদলাবাড়ি ভিউ পয়েন্ট হয়ে চেল নদীর ওপর চেল ব্রিজ দিয়ে চেল গেট ওভারব্রিজের রাস্তা ধরে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে রানীচেরা টি গার্ডেনের ভেতর দিয়ে প্রথমে পৌঁছই মালবাজারের আগে ডামডিম মোড়ে, যেখান থেকে বাম দিকে ভাগ হয়ে গেছে গরুবাথান হয়ে ঝান্ডি যাওয়ার রাস্তা। এই পথে লাভা, অ্যালগোরা এবং ঋষির মতো অফবিট জায়গাতেও পৌঁছানো সম্ভব। এই ডামডিম মোড় থেকে গরুবাথানের ডিস্টেন্স 13 কিলোমিটার অ্যাপ্রক্স। ডুয়ার্সের চা বাগান দেখতে হলে এই গরুবাথান ব্লক একটা সেরা উদাহরণের লিস্টে ধরাই যায়। হাজারো হাজারো বিঘা জমিতে চা চাষের সবুজের সমাহার জানান দেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে কতটা পার্থক্য, জানান দেয় একদিনের জন্য মুক্ত প্রকৃতির সাথে হারিয়ে যাওয়ার অনুভূতি। কিছু দূর এগোতেই পার্বত্যের গহীন জঙ্গলের রাস্তা ধরলাম। দেখতে পেলাম সারি সারি সুপুরি গাছ, আর তার ফাঁক দিয়ে উঁকি মারছে সারিবদ্ধভাবে পাহাড়ের শ্রেণী। এখান থেকেই শুরু হবে নতুন করে গল্প লেখা, পাহাড়ের গল্প। এখন যেই জায়গাতে আসলাম এটা হচ্ছে গরুবাথান ব্লক। এটা একটা পিকনিক স্পট। এখন শীতের সময় এখানে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসছে। পেছনে দেখছেন কত বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব একটা লোকেশন। পাশ দিয়ে এখানে বয়ে চলেছে খরস্রোতা নদী। জল একদম কাচের মতো পরিষ্কার, ঠান্ডা, মারাত্মক লেভেলের স্রোত। ওফ মাই গড, কি সুন্দর জায়গা। আমরা মানুষরা আজকে আমাদের মনোরঞ্জনের জন্য এইসব জায়গায় পিকনিক করতে আসি, বেড়াতে আসি। আর এখানে এসে না পিকনিক করার নামে জায়গাগুলোকে পুরো দূষিত করে যায়। পিকনিক হয়ে গেলে এগুলো কিন্তু উচিত এগুলো এখান থেকে গুটিয়ে অন্যত্র ফেলে দেওয়ার। না হলে এইরকম জায়গাগুলো না আমাদের সমতল আর এই পাহাড়ের মধ্যে দুদিন পরে আর কোনো তফাৎ থাকবে না যদি এইরকম দূষণ করতে থাকি আমরা। দূর থেকে যে পাহাড় অনুসরণ করে এই জায়গায় এসে পৌঁছেছি, এখন তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু করতে চললাম আজকে পাহাড় চড়ার অভিজ্ঞতা। সমতল থেকে ওপরে উঠলে হয়তো বদলে যাবে ওয়েদার, বদলাবে এতক্ষণ ধরে দেখে আসা চা চাষের ধরন, কখনো বদলে যাবে পুরো প্রকৃতি, বদলে যাবে মানুষজন এবং কথাবার্তার টান। আধা হিন্দি আধা পাহাড়ি ভাষায় আলাপ, নতুন নতুন পাখিদের সাথে পরিচয়। প্রত্যেকটা পাহাড়ের টার্নিং থেকে ছোট হতে থাকবে হয়তো নিচের তাকানো গ্রামগুলো। ধীরে ধীরে মিশে যাব পাহাড়ের উচ্চতায়, ওই সমতল থেকে দেখা মেঘের ছোঁয়ায়। জীবনের রাস্তায় যেমন অনেক মোড় থাকে, ঠিক পাহাড়ের রাস্তাও বড় আজীব। কখনো ডাইনে মোড় নিয়ে, কখনো আবার বামে মোড় নিয়ে উঠে চলেছি সবুজে মোড়া মুক্ত চাদরের মাঝে, যেখান থেকে হাত বাড়ালেই সামনেই কাঞ্চনজঙ্ঘার চূড়া এবং নিচে তাকালে গভীর গিরিখাতে খরস্রোতা নদীর আবছা সাদা আকারে বয়ে চলা। এসব ভাবতে কারই না ভালো লাগে। এখন ঘড়িতে হচ্ছে বাজে 4:24। আর এখন এই সময় দেখছেন এখানে পুরো অন্ধকার নেমে আসছে হালকা হালকা। তবে রাস্তা যাই হোক না কেন, জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এই ম্যাপটা দেখলে হয়তো একটু আইডিয়া পাবেন। রাস্তা দেখেছেন তো কীভাবে, হ্যাঁ একদম পুরো সাপ, মানে সাপের থেকেও পুরো জটিল রাস্তা। একটু রেস্ট করার জন্য জায়গায় দাঁড়ালাম। আর কত ঠান্ডা দেখুন, হাত পুরো লাল হয়ে গেছে। আর এই জায়গা থেকে লোকেশনটা দেখুন, লোকেশন সূর্যাস্তের রঙিন আলোয় মেঘ পুরো লাল হয়ে আছে, দূরে দেখা যাচ্ছে নিচে সাদা সাদা সব ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, নদী নালা, মানে প্রকৃতি একেই বলে। অপূর্ব ভিউ, বেশ ঠান্ডা বাতাস বইছে এখানে। রাস্তার প্রত্যেক বাঁকে সারিবদ্ধভাবে পাহাড়ের চূড়াগুলোর কখনো ডাইনে কখনো বামে আশ্চর্যরূপে অবস্থান পরিবর্তনের সৌন্দর্য জীবনকে নতুন করে বাঁচতে শেখায়। যেহেতু বাইক নিয়ে আসার পরিকল্পনায় আমরা নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সাইট সিন করার মাধ্যমে ট্রিপটা করছি, সেহেতু ঝান্ডি পৌঁছানোর আগেই সন্ধ্যা ঘনিয়ে আসছে। আসলে পাহাড় জায়গাটাই এমন, এখানে সন্ধে নামে খুব তাড়াতাড়ি। আর একবার সন্ধে নামলে সমতলের তুলনায় অন্ধকার ঘন হতেও সময় লাগে খুবই কম। এখন ঘড়ির কাঁটায় 5:40। এখন আমরা এসে পৌঁছালাম ঝান্ডি হ্যাভেন হোমস্টেতে, যেটা ঝান্ডিতে অবস্থিত। তো এখানে সন্ধেবেলার যে ওয়েদার, ঠান্ডা আছে ভালোই,
আর জায়গাটা সত্যি কথা বলতে রাতের এই অন্ধকারেও না খুব সুন্দর লাগছে। যদি একটু আলো থাকতে এখানে আসতে পারতাম তাহলে জায়গাটা আপনাদের দেখাতাম, সকালে দেখাবো আপনাদের। এখন এই রাতের রঙিন আলোতে জায়গাটা কেমন লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দিই একবার। এই যে দেখুন লাইন ধরে এতগুলো হচ্ছে কটেজ আছে, তার মধ্যে আমরা আছি ওইটাতে। কালকে সকালে ভোরের আলো যখন ফুটবে না তখন এই জায়গা থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওটা পুরো একদম অপূর্ব লাগে। আমি ছবিতে দেখেছিলাম, তো সেই জিনিসটা কিছুক্ষণ আগেও এখানে যখন এসেছি তখন দেখতে পাচ্ছিলাম হালকা হালকা। মোবাইলে তো রাত্রের অন্ধকারে ক্যাপচার করা একদমই মুশকিল, তো সব কিছু দেখাবো আপনাদের। এখন সন্ধ্যের সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন 5:41। তো এখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কি খাবো, সেই দুপুরে খেয়ে বেরিয়েছিলাম সেখান থেকে। তারপর কিছু খাওয়া হয়নি, চা স্ন্যাক্স কী আছে দেখি এগুলো আমরা খাই। তারপর কালকে সকাল হবার অপেক্ষা। তো যতটা পারবো সব কিছু ঘুরে দেখাবো কালকে আপনাদের। আজকে চলুন এখন রুমে যে রুমটা দেখাই আপনাদের আগে। এইটা হলো আমাদের রুম, এই রুমটায় আজকে আমরা থাকছি। রুমটা দেখছেন কত বড়, যেমন পরিষ্কার, কালার কম্বিনেশন মানে এত সুন্দর না, জাস্ট আমি তো রুমে ঢুকে রুমের পুরো ফ্যান হয়ে গেছি। খুবই সুন্দর জায়গা, আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক হোমস্টেতে গেছি, কিন্তু এত বড় এরকম ডিলাক্স রুম দেখতে পাচ্ছেন, মানে ডিলাক্স না কিন্তু রুমটা অনেক বড়। 3 বেডের রুম, 3টে বালিশ দেওয়া আছে। যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, একটা মোটা ব্ল্যাঙ্কেট এখানে দেওয়া আছে, রাত্রে কিন্তু এটা অবশ্যই লাগবে। এখানে এরকম ছোট আলমারি রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল, 2টো জলের বোতল দিয়েছে আমাদের আগে থেকে, এইরকম বাল্ব লাগানো আছে। আর উপরে সিলিংটা দেখুন কত সুন্দর। এখানে যে পরিমাণে ঠান্ডা, রাতে গরম জল অবশ্যই লাগবে। এখানে গরম জলের ব্যবস্থা আছে, এরকম ইলেকট্রিক কেটেল রাখা আছে। পাশে এখানে বোর্ডও রয়েছে, প্রয়োজন মতো এখানে জল গরম করতে পারবো। এখানে একটা মিরর দেখতে পাচ্ছেন, নিচে এটা 2টো ড্রয়ার আছে নিচে। এখানে চায়ের দেখছেন মশলা দেওয়া আছে, এটা হচ্ছে চা পাতা। এখানে আছে চিনি, আর এই হচ্ছে কেটলি, সাথে ওখানে জলের বোতল আছে। মানে এখানে রুমের মধ্যে বসে এখানে নিজে চা তৈরি করেও খাওয়া যাবে। আর এখানে বসার জন্য দেখুন কত সুন্দর একটা পুরো বেড, মানে একটা মানুষ এখানে শুয়ে পড়তে পারবে, এত বড় জায়গা এটা বসার জন্য। এখানে একটা বড় উইন্ডো আছে, কাঁচের কভার করা আছে, এখন কত সুন্দর দেখতে পাচ্ছেন। বাইরের পুরো ভিউটা এই রুম থেকে দেখতে পাওয়া যাবে। পাশে খুব সম্ভব ওখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, চলুন বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। কত সুন্দর দেখছেন বাথরুমটা, কোমোড, হ্যান্ড শাওয়ার, কিন্তু এখানে জামা কাপড়ের জন্য হুক, এইরকম এইদিকে বেসিন দেখতে পাবেন, নিচে এরকম টাইল দেওয়া। আমরা এখানে এসেছিলাম একটা দিনের জন্য। দুপুরবেলা যদি এখানে আসতে পারতাম না তাহলে 24টা ঘন্টা এখানে খুব সুন্দরভাবে একটা সময় কাটাতে পারতাম, কারণ জায়গার লোকেশনটা আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। গেটের পাশে এখানে একটা ডাস্টবিন দিয়ে রেখেছে। এই রুমে ইলেকট্রিকের সুইচের বোর্ড একদম গেটের পাশে এখানে দেওয়া আছে, লাইন ধরে অনেকগুলো সুইচ। আচ্ছা, বাইরের লাইট, ভেতরের লাইট, এখানে একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে। ঠান্ডা লেগে গলাটা হালকা হালকা ব্যথা ব্যথা করছিল, যাই হোক চা দিয়ে গেছে, লাল চা, লিকার চা, অনেকে অনেক রকম নাম বলে। আরাম লাগছে। এই মুড়িটা ফ্রাই করা আছে না, সন্ধ্যেবেলা হচ্ছে চপ মুড়ি দিয়েছে, আর মুড়িটা হচ্ছে যে গরম করা আছে, ভাজা আছে। চপের নিচে একটা শুকনো লঙ্কা দিয়েছে। তোমাকে কাঁচা লঙ্কা দিয়েছিল না? দুজনকে দুরকম, একজনকে কাঁচা একজনকে শুকনো। মুড়িটা একদম গরম গরম, না কাঁচা লঙ্কাও আছে। কাঁচা লঙ্কাটা ভাজা করা, বেশ জমজমা ঠান্ডা, এখানে কড় করে এরকম মুড়ি গরম গরম, ভালো লাগছে। মানে এনারাই হয়তো এখানে বানিয়েছেন, কারণ এখানে আস্তে আস্তে এখানে দোকানপাট সেই রকম লক্ষ্য করিনি। এখন বাজে ঘড়ি কাটায় 9:30। দাদা রাখতে আসছিল এক্ষুনি, বলো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়াটা যেন করে নিই। রাত্রে তো আমাদের কোনো কাজ নেই তেমন, তো ভাবছি খাওয়া দাওয়াটা করেই নিই এখন। একদম গেট দিয়ে যেখান দিয়ে ঢুকেছিলাম এই হোমস্টেতে, ডান দিকেই আছে হচ্ছে এখানে খাবারের জন্য ডাইনিং রুম। এখানে সমস্ত সিমের টাওয়ার মোটামুটি ধরে, ফোন করা যায়, কিন্তু একটু সমস্যা আছে ইন্টারনেট এখানে চলতে চায় না। অসুবিধা কিছু নেই, এখানে হোমস্টেতে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। এই যেমন পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, এই জিনিসটা ভালো করেছে, কারণ বেসিক্যালি এইসব অফবিট জায়গায় না নেটওয়ার্কের সমস্যা একটু হয়েই থাকে। রাতের ডিনার টেবিলে দিয়ে দিয়েছে হচ্ছে রুটি, আলু ভাজা, তার সাথে মাংস কষা। রাতের বেলায় এখানে ভাত রুটি দুরকম অপশানই আছে, তো বললাম যে রুটি ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, খাবারের স্বাদ ভালো, আর অতিরিক্ত ঠান্ডার জন্য গরম জল দিয়েছে। তো আজকে রাতের ডিনারটা এগুলো দিয়ে সেরে নেব, তারপর রাতে ঘুম। কালকে সকালে এখানে আশেপাশের যে লোকেশান সমস্ত কিছু যতটা পারবো সব কিছু দেখাবো আপনাদের।
ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই গরম গরম এক পেয়ালা চা হাতে চলে আসলো। আর সকালের এই সময় এই জায়গার মনোরম দৃশ্য দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য একেই বলে। ভগবান আমাদের মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিল, ভগবানকে অনেক ধন্যবাদ। কিন্তু এই জায়গায় আসার পর থেকে কালকের পুরো যে সিচুয়েশনটা, যেভাবে আমরা এখানে এসে পৌঁছেছি সেটা পুরোপুরি ভুলে গেছি। এরকম বড় একটা ফুলের বাগানও রয়েছে। আর এই হোমস্টেতে চাটা কিন্তু খুব সুন্দর বানায়। কালকে যখন এসেছিলাম রাত্রে, তখন চাটা বানিয়েছিল আদা দিয়ে গোলমরিচ দিয়ে। তাই সকালেও আমরা বললাম যে একটু ঝালঝাল করে আদা গোলমরিচ দিয়ে চাটা করে দিন, কারণ গলাটা একটু জাম হয়ে গেছে। আজকে সেই পুরানো সেই ফেসবুকে ভাইরাল হওয়া সেই ডায়লগটা আবার দিতে ইচ্ছে করছে, নকরি চাহে ভাড় মে হাম চলে পাহাড় মে। চা পর্ব শেষ করে পায়ে হেঁটেই রওনা হলাম এখানের লোকাল সাইট সিনে। অ্যাডভেঞ্চার প্রিয় ইয়াং মানুষজন হোক কিংবা বয়স্ক দাদু দিদারা, পায়ে হেঁটে পাহাড় জঙ্গল ঘোরার সেরা জায়গা এই ছোট্ট ঝান্ডি। আপনারা কি দেখবেন তার চেয়ে আমি কি দেখেছি সেটাই শেয়ার করা ভালো নয় কি? বেশ কিছু ছোট ছোট ছবির মতো গ্রাম, কিছু এবড়ো খেবড়ো পাথুরের রাস্তায় হাঁটার অভিজ্ঞতা, বেশ কিছু সাইট সিন পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা, সারিবদ্ধভাবে সবুজ পাহাড় শ্রেণী, দূর থেকে ভেসে আসা পাখিদের কলরব, হিমেল হাওয়া, ওপর থেকে নিচে তাকালে নদীর আবছা ছবি, মুক্ত প্রকৃতি, আরও কত কি। কিছু পয়েন্ট আছে যেখান থেকে 360 ডিগ্রি তাকালে মনে হয় আরও কি আছে দেখার বাকি। অল্প কিছুটা হেঁটে আসলে পাহাড়ি গ্রাম দেখতে পাবেন এখানে। আর এখানে গ্রামের মানুষজন তাদের বাড়ির পাশে এরকম ছোট ছোট চায়ের বাগান করে রেখেছে। নিচে থেকে যখন আসছিলাম ওখানে দেখছিলাম বড় বড় সব চায়ের বাগান, মানে ওখান থেকে আমদানি রপ্তানি করা হয়। এগুলো দেখে মনে হচ্ছে এখানে মানুষজন নিজেদের বাড়িতে মানে নিজেরা খাওয়ার জন্য হয়তো চাষ করেছে। কালকে আমি যখন রাত্রে এখানে এসেছিলাম না, তখন যে টেম্পারেচার কালকে আপনাদের দেখাইনি, রাত্রে সর্বনিম্ন 1 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল। এখন সকালের এই সময় হচ্ছে 9 ডিগ্রি 10 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে মোবাইলে। এত মারাত্মক ঠান্ডা, রাতে পুরো মুখে ঢাকা দিয়ে ঘুমিয়েছি। সকালে উঠে যখন দেখছি না, নিজের চোখ আয়নায় নিজেই চিনতে পারছি না। যখন কালকে রাতে এসেছিলাম, রাত্রে খালি যে দূরে পাহাড়ে টিম টিম করে লাইট জ্বলছিল ঘর বাড়িতে, সেগুলোই দেখতে পাচ্ছিলাম। কিন্তু সকালের ভিউটা, সিচুয়েশনটাই পুরো একদম পাল্টে দিয়েছে। তো এখন দাদা সকালে খাবারের জন্য আমাদেরকে বলে দিল। এখন দেখি খাওয়া দাওয়া করতে যাই, কি দিচ্ছে খাবার দাবার সেটা দেখি। এখনের সময় সকাল 9টা বেজে 43 মিনিট। এইরকম ছাতার নিচে ব্রেড, তার সাথে কলা, এখানে আছে ডিম, আর এটা হচ্ছে সুজি। এখানে সকালের খাবার পাল্টে পাল্টে দেওয়া হয়। মানে অনেকে আছে যারা এই অফবিট জায়গায় ঘুরতে আসে, অনেকে 2 দিন থাকে, কেউ 3 দিন থাকে। তো আমরা একদিন আসছি, আমাদের এটা দেওয়া হয়েছে। আর বাদবাকি যারা গেস্ট আছে, যারা এখানে 2-3 দিনের প্ল্যান করে আছে, তাদের পাল্টে পাল্টে খাবার দেওয়া হয় সকালে। কোনো দিন ব্রেড দেওয়া হয়, কোনো দিন পুরি দেওয়া হয়, কোনো দিন পরোটা দেওয়া হয়। তো এই জিনিসটা খুব ভালো, এখানে এসে বোর হবেন না। প্রত্যেক দিন খাবারের আইটেম চেঞ্জ হতে থাকে এখানে। কাল থেকে নেই করে আমরা 6 কাপ থেকে 7 কাপ চা খেয়েছি। এখানে এত ঠান্ডা। এই যে গ্লাস চায়ের কাপ দেখছেন, এখানে চা তৈরি করছি, এখানেই গরম জল করছি, এখানেই বসে বসে খাচ্ছি বিছানায় বসে বসে। কাল থেকে এখানে যে আসছি, এখানে রুমের যে প্রাইসটা, রুমে যে আছে সেটাই বলতে ভুলে গেছি। 1500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে পার হেড এই রুমের প্রাইস। আর এখন দুপুর হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন লাঞ্চ টেবিলে চলে আসছি। আর কত রকম আইটেম দেখুন আজকের মেনুতে। এটা আছে একটা রুই মাছ, এটা শিম বাটা, সর্ষে শাক, আর এটা মূলো দিয়ে সর্ষে দিয়ে একটা রকম সবজির মতো করেছে। আর এটা হচ্ছে আমুদি মাছ, আর এটা হচ্ছে চুনো মাছের এটা চচ্চড়ি টাইপের, ফুলকপি, এটা হচ্ছে মুগের ডাল, এখানে টমেটোর চাটনি, এখানে আছে পাঁপড়, আর এরকম ছোট ছোট দেখছেন বড়ি ভাজা, আর এখানে স্যালাডও আছে। আর এই যে বড়ি ভাজা, এটা একদম একটা ইউনিক জিনিস, এটা কোথাও দেওয়া হয় না। এত কিছু আইটেম দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তারপর এখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব শিলিগুড়ি। যেই জায়গা থেকে আমরা বাইকটা নিয়ে আসছিলাম না, ওখানে ওটা আমরা রিটার্ন করব। তারপর রাত্রির দার্জিলিং মেল আছে, ওই ট্রেনে ধরে আমরা কলকাতা ফিরবো। প্রত্যেকটা খাবারের রিভিউ দিতে গেলে একটা একটা করে অনেক সময় লেগে যাবে। সব খাবারগুলো আমি অল্প অল্প করে ট্রাই করে নিয়েছি। সত্যিকারের সব খাবারগুলোই খুব সুন্দর। খাবারটা কেমন লাগছে বলো? সব খাবারগুলো প্রায় 14 রকমের কিন্তু খাবার আছে এখানে, আইটেম আছে। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। পাহাড়ের খাবার তো সবাই জানো, পাহাড়ের রান্না বান্না খুবই ভালো হয়। একটা জিনিস রয়ে গেছিল, দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে শুক্তো। এই কাকু হচ্ছে এই হোমস্টের ওনার। আচ্ছা কাকু, এখানে টোটাল কটা রুম আছে? টোটাল 7টা রুম আছে। আর এখানে যে সব রুমের যে প্রাইস সেম? সব রুমের প্রাইস সেম। রুম সব এক সাইজ এক রকম, শুধু রং আলাদা। মানে অনেক সময় হয় কি, গ্রুপ এলে এ ভালো রুম পেয়েছে, ও খারাপ রুম পেয়েছে। এখানে কারোর সেই সুযোগ থাকবে না। এরপরে যদি ঝগড়া করতে হয়, রং নিয়ে ঝগড়া করতে হবে। যদি প্রাইভেটে যদি আসতে হয় শিলিগুড়ি থেকে কত করে? এনজিপি থেকে আসে, রিজার্ভ গাড়ি তো আছে, এনজিপি থেকে রিজার্ভ গাড়িতে 3500 টাকা নেয়, নিউ মাল থেকে নেয় 2500 টাকা। যদি কেউ ইকোনমিক্যালি আসতে চান, এতে লাগেজ একটু কম হলে তার পক্ষে সুবিধা হয়। এনজিপিতে নেবে আপনি টোটো নিয়ে নিন, টোটো নিয়ে চলে আসুন শিলিগুড়ি মিত্তাল বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি মিত্তাল বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে গরুবাথানের বাস আসে,
গরুবাথান বাস চলে আসুন, 60 টাকা মতন বাস ভাড়া পড়ে। গরুবাথান থেকে এখানে শেয়ার গাড়ি আছে, 100 টাকা ভাড়া নেয়। যারা বাইক লাভার আছেন তারা বাইক নিয়েও আসতে পারেন এই জায়গাতে। বাইক নিয়ে আসলে আমার মনে হয় একটু বেশি সুবিধা হবে। যারা একজন দুজন এখানে আসছেন, একদম যে বিকেলের পড়ন্ত রোদটা একদম পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘায় পড়েছে। এখানে কত গেস্ট আসছে দেখতে পাচ্ছেন এখন এই সময়। আর আমরা ফাইনালি এখান থেকে চেক আউট করে এখন ফিরে যাচ্ছি। এখন ভাবছি আরেকটা দিন হাতে যদি সময় নিয়ে আসতাম না, তাহলে এই জায়গাটাকে আরও ভালো করে উপভোগ করতাম। এখন চলে আসলাম সমতলে, সেই গরুবাথানের সেই পিকনিক স্পটে, যেটা কালকে দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা এখান থেকে যাওয়ার আগে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর এই ঝান্ডির আজকের পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চলে আসুন একদিন কিংবা দুদিনে 3 দিনের ছুটিতে এই ঝান্ডিতে ঘুরতে। এবং যারা ইয়াং জেনারেশন, যারা বাইক চালাতে অভ্যস্ত পাহাড়ি রাস্তায়, তারা অবশ্যই বাইকে করে আসুন, তাহলে অনেকটা কমফর্ট ফিল করবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।